আজকে আমি আপনার সামনে যে বিষয়টি তুলে ধরছি সেটি হচ্ছে কিভাবে আমরা স্টিল লাইফ ড্রয়িং করার পর তাতে পেন্সিল শেড যুক্ত করব বা কিভাবে আমরা কোনো ছবিতে পেন্সিলের মাধ্যমে ভ্যালু অ্যাড করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের মূল বিষয় শুরু করা যাক। আজকের বিষয় হলো কিভাবে কোনো ড্রয়িংয়ে ভ্যালু যুক্ত করতে হয় বা কিভাবে পেন্সিলের সাহায্যে শেড দিতে হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনি দেখলে আপনার এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে কোনোই অসুবিধা হবে না। চলুন। আমরা যখন স্টিল লাইফ ড্রয়িং কমপ্লিট করব, তারপরে আমাদের সবার প্রথমে সেট দেওয়ার সময় দেখে নিতে হবে যে আমাদের ছবিতে কোন অংশে আমরা সেট দেওয়া প্রথমে শুরু করব। তো আমি এখানে দেখাচ্ছি যে সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডে এবং নিচের যে ল্যান্ড অংশটা রয়েছে সেই দুটো অংশে আমি সবার প্রথমে সেট দিয়ে নেব। তো এই সেট দেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন সেটটা দিচ্ছি বা ভ্যালু যুক্ত করছি তখন আমরা পুরো অংশে, অর্থাৎ যে অংশে আমরা সেট দেওয়া শুরু করছি সেটার পুরো অংশ জুড়ে সবার প্রথমে একই রকম ভ্যালু বা একই রকম সেট দিয়ে নেব। একই রকম সেট প্রথমে দিয়ে নিলে সুবিধে হবে যে আমাদের কোন অংশে আরও বেশি ডার্ক প্রয়োজন এবং কোন অংশে আমাদের লাইট ছেড়ে রাখা প্রয়োজন, এই দুটো বিষয় আমাদের বোঝা যায়। কারণ যেখানে ডার্ক প্রয়োজন সেখানে পরবর্তীতে ডার্ক আরও বাড়ানো যেতে পারে পেন্সিল সেট দিয়ে, এবং যেখানে আমাদের লাইট ছেড়ে রাখা প্রয়োজন সেখানে আমরা এই প্রথমে যে সেটটা দিয়ে রাখছি সেইটাকে বাঁচিয়ে রেখে আমরা তার বিপরীতে এক্সট্রা আরও ডার্ক যুক্ত করব, তাহলে সেই জায়গাটা লাইট অংশ হিসেবে বেরিয়ে আসবে। তো এর জন্য আমি সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা ওভারঅল একটা ফ্ল্যাট ভ্যালু বা একটা একই ধরনের শেড প্রথমে দিয়ে নিচ্ছি, যেটার উপরে আমি পরবর্তীতে ডার্ক শেড যুক্ত করব বা এই শেডটাকে ছেড়ে রেখে আরও অন্যান্য শেড যুক্ত করে কিছু কিছু জায়গায় যেখানে আমার লাইট ছেড়ে রাখা প্রয়োজন সেগুলো ছেড়ে রাখবো। তো আমি যে রেফারেন্সটা ব্যবহার করছি আপনাদেরকে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, এর আগের ভিডিওতেও আমি দিয়ে রেখেছিলাম, যাতে করে আপনারা আমার সঙ্গে সঙ্গে ড্রয়িংটা করতে পারেন। এবং আজকে আমি শেডিং করার সময়তেও বা ভ্যালু যুক্ত করার সময়ও আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে রাখছি। আপনারা সেই ছবিটি দেখে সেই ছবিটি ডাউনলোড করে আমার সঙ্গে সঙ্গে এই সেট দেওয়া বা ভ্যালু যুক্ত করার বিষয়টিও করতে পারেন। তাহলে একই সঙ্গে বিষয়টি আপনারা বুঝতেও পারবেন এবং একই সঙ্গে আপনারা করতে পারছেন কিনা সেটাও আপনারা যাচাই করে নিতে পারবেন। এবং কোনো জায়গায় ভুল হলে ভিডিওটার পুরো অংশ জুড়ে দেখতে দেখতে আশা করি শেষ পর্যন্ত যখন পৌঁছবেন ভিডিওর তখন আপনারাও এই বিষয়টা আস্তে আস্তে করতে শিখে যাবেন। কিন্তু একটু সময় লাগবে যদি এর আগে এরকমভাবে না করে থাকেন। তো কোনোই ব্যাপার নয়, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করছি আপনিও শিখে যাবেন যে কিভাবে সেম ভ্যালু বা একই ধরনের সেট দিয়ে সবার প্রথমে আমাদের সেট দেওয়ার বিষয়টি শুরু করতে হয় বা পেন্সিল শেডিংয়ের কাজ শুরু করতে হয়। এইভাবে যদি আমরা একবার পেন্সিল সেট দেওয়া শুরু করা শিখে যাই তাহলে আমাদের পরবর্তীতে ব্ল্যান্ডিং, অর্থাৎ যেগুলো আমরা আঙুলের সাহায্যে বা অন্যান্য টিস্যু পেপার, কটন বাড আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর সাহায্যে ব্লেন্ড করে থাকি বা মিশিয়ে থাকি শেডিংগুলো, যাতে সেটা আরও স্মুথ, আরও টেক্সচারটা ভালো আসে। তো সেই বিষয়টা আরও সুন্দরভাবে আমরা পরবর্তীতে করতে পারবো। কিন্তু আমাদের প্রথমে শেখার শুরুতে আমাদেরকে সেটা শুধু পেন্সিলের সাহায্যে করা শিখতে হবে। শুধু একটা পেন্সিলকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সেই স্মুথ টেক্সচারগুলো যতটা পারবো করার চেষ্টা করব। আর এইভাবে যদি আমরা একবার বিষয়টা শিখে যাই তাহলে তখন এর উপরে আমরা যদি ওই ব্লেন্ডিং টুলগুলো বা ব্লেন্ডিংয়ের
উপাদানগুলো ব্যবহার করি, সরঞ্জামগুলো ব্যবহার করি, তখন সেটা আরও সুন্দরভাবে দেখতে লাগবে। কিন্তু আমরা যদি শেডিংটা ঠিক মতন শিখতে না পারি বা এই সেম ভ্যালু বা সেম শেড যেটাকে বলছি আমি, একই ধরনের শেড দেওয়াটা না শিখি, তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের ওই ব্লেন্ড করতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেটা যাতে না হয়, সেটা যাতে আমরা সেই সমস্যাতে না পড়ি, তার জন্য আমাদের সবার প্রথমে শুধুমাত্র একটা পেন্সিলের সাহায্যে যতটা সম্ভব পারা যায় ততটা আমরা সেম ভ্যালু বা সেম শেড, একই ধরনের শেড যুক্ত করে আমাদের পেন্সিল শেডিং শুরু করব। আমরা প্রথমে যে অংশটা শুরু করব শেড দেওয়া, সেখানে আমরা যতটা বেশি ডার্কই দেখি না কেন, সেটার ওভারঅল একটা যে লাইট পোর্শন বা হালকা অংশ আমরা দেখতে পাবো, সেই অংশটাকে মেনটেন করে আমরা সবার প্রথমে শেডটা দেওয়ার চেষ্টা করব। কারণ লাইট অংশ দিয়ে শেড দেওয়া শুরু করলে আমরা পরবর্তীতে ডার্ক অংশ খুব সহজেই ধাপে ধাপে যুক্ত করতে পারবো। কিন্তু আমরা যদি প্রথমেই একেবারে ডার্ক অংশ যুক্ত করে ফেলি কোনো অংশে, তাহলে সেখান থেকে পুনরায় আমাদেরকে লাইট অংশ ফিরিয়ে আনতে খুবই কষ্ট করতে হয় বা সেটা দেখতেও অনেকটা খারাপ লাগে। সুতরাং আমরা সবসময় একদম প্রথম থেকে লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে আমাদের পেন্সিল শেডটাকে বা আমাদের যে ভ্যালু যোগ করার বিষয়, সেটাকে লাইট টু ডার্কের দিকে নিয়ে যাব ধাপে ধাপে। এবং যে জায়গাগুলো হাইলাইট থাকবে সেখানেও আমরা সবার প্রথমে একটা হালকা শেড দিয়ে রেখে দেব এবং তারপর সেই হালকা শেড দেওয়া অংশটাকে ছেড়ে রেখে আমরা পরবর্তী শেড যুক্ত করব। এতে করে হাইলাইট অংশটা আমাদের যে পেপার হোয়াইট সেটা ছাড়া থাকবে না, আমাদের সেই জায়গাতেও একটা হালকা শেড থেকে গেল, কিন্তু তবুও সেই জায়গাটাকে আমাদেরকে বাঁচিয়ে রেখে পরবর্তীতে শেড অর্থাৎ আস্তে আস্তে ডার্ক ভ্যালু যুক্ত করতে করতে এগোতে হবে। এতে করে আমরা আমাদের পেন্সিল এবং আমাদের যে মেটেরিয়ালসগুলো থাকবে সেগুলো প্রতি আরও কন্ট্রোল বা সেগুলোর প্রতি আমাদের যে দক্ষতা বা সেগুলো ব্যবহারের প্রতি আমাদের যে নিপুণতা সেটাও বেড়ে চলে। এবং এই বিষয়টাই আমাদের ছবি আঁকার ক্ষেত্রে খুবই জরুরি, যে কোনো একটা পেন্সিল বা কোনো একটা আর্ট মেটেরিয়ালকে আমরা কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করছি বা সেটাকে কতটা সুন্দরভাবে কাজে লাগাচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা বা শেডটা দিয়ে নিয়েছি, ভ্যালু যুক্ত করে দিয়েছি একটা সেম শেড। এবারে আমি নিচের যে অংশটা রয়েছে, অর্থাৎ আমার স্টিল লাইফের নিচের যে জায়গায় রাখা রয়েছে স্টিল লাইফটা, সেই মেঝে অংশটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের থেকে তুলনায় হালকা একটা শেড প্রথমে পুরোটা অংশ জুড়ে দিয়ে নিচ্ছি। কারণ আমার যে রেফারেন্স, সেখানে ব্যাকগ্রাউন্ডের তুলনায় আমার মেঝের অংশের যে শেড বা কালার রয়েছে সেটা অনেকটাই লাইট রয়েছে। তো সেই লাইট অংশটা আমি খেয়াল রেখেই আমার পেন্সিল দিয়ে প্রথমে শেড দিয়ে নিচ্ছি লাইটভাবে, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটায় পরে আমরা আরও শেড যুক্ত করলে সেটা যত ডার্ক হবে, আমাদের এই মেঝে অংশের শেডটা যুক্ত করেও যেন সেটা যতই ডার্ক হোক না কেন সেটা ব্যাকগ্রাউন্ডের তুলনায় অনেকটাই কম ডার্ক মনে হয়। অর্থাৎ আমার রেফারেন্সে রয়েছে ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক এবং তার থেকে অনেকটাই লাইট অংশ হচ্ছে এই ল্যান্ড অংশটা বা মেঝে অংশটা। তো সেটা রেফারেন্স অনুযায়ী খেয়াল রেখে আমি সবার প্রথমে একই ধরনের একটা একটা করে সেট দুই জায়গায় দিয়ে নিলাম। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখার, যে আমাদের একই ধরনের সেট বা সেম ভ্যালু যুক্ত করার সময় যদি কোনো জায়গায় এক্সট্রা ডার্ক বা অতিরিক্ত ডার্ক হয়ে যায় কোনো কারণবশত, আমরা তখন পেন্সিলের সেই এক্সট্রা দাগগুলো বা ডার্ক অংশগুলো ইরেজারের সাহায্যে ইরেজ করব। তবে সেটা আমরা নর্মাল লেখা মোছার সময় বা ড্রয়িং মোছার সময় যেভাবে ইরেজ করি সেভাবে নয়, আমরা সেই জায়গাটা ড্যাপ ট্যাপ করে সেই এক্সট্রা ডার্কগুলো তুলে নেব, যেভাবে আমি এখানে করে দেখাচ্ছি। এরকমভাবে ইরেজার ব্যবহার করলে আমাদের অতিরিক্ত ডার্ক অংশগুলোই শুধু উঠবে, তার বেশি আমাদের প্রয়োজনীয় অংশগুলো উঠবে না, ফলে আমাদের যেটুকু দরকার সেই কাজটা হয়ে যাবে। এখানে আমি আপনার সামনে যে পেন্সিলটা ব্যবহার করে সেট দেওয়া শুরু করেছি সেটা হচ্ছে অপ্সরা নর্মাল একটি পেন্সিল। আপনারা চাইলে এখানে 2B বা 4B পেন্সিল দিয়েও শুরু করতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা হালকা পেন্সিলে পারা যায় প্রথম দিকে শুরু করার।
তো আমি এখানে অপসরা নর্মাল একটা এক্সট্রা ডার্ক পেন্সিলের সাহায্যে আমার এই সেট দেওয়ার বিষয়টি শুরু করেছি এবং আমি পরবর্তীতে আর্ট লাইনের 10B পেন্সিল যুক্ত করে বা ব্যবহার করে আমার ছবিতে যে যে অংশগুলোয় ডার্ক এবং অতিরিক্ত ডার্ক প্রয়োজন সেই জায়গাগুলো আমি ধাপে ধাপে করব। তো আমি এখানে অপসরা এক্সট্রা ডার্ক নর্মাল পেন্সিল এবং আর্ট লাইনের 10B গ্রেডের পেন্সিল, এই দুটো পেন্সিল ব্যবহার করে আপনার সামনে ভ্যালু যুক্ত করার বিষয়টি বা সেট দেওয়ার বিষয়টি দেখাচ্ছি। আশা করছি আপনিও বিষয়টি খেয়াল করতে পারছেন বা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে যে বিষয়টি আমি আপনাকে বলছিলাম যে কোনো একটা অংশে সেট দেওয়ার সময় সবার প্রথমে সেই জায়গার যে হাইলাইট অংশটা রয়েছে সেইটার জন্য ওভারঅল অর্থাৎ পুরোটা অংশে আমাদেরকে প্রথমে খুবই হালকা একটি সেট ব্যবহার করতে হবে বা ভ্যালু যুক্ত করতে হবে। তো এখানে আমি যে পট বা পাত্রটি রয়েছে আমার ড্রয়িংয়ে, সেই পট বা পাত্রের উপর আমি সবার প্রথমে ওভারঅল অর্থাৎ পুরোটা পট জুড়ে আমি খুবই হালকাভাবে পেন্সিল চালিয়ে নিলাম বা সেট যুক্ত করলাম। এবারে যে হালকাভাবে পেন্সিল চালিয়ে নেওয়ার ফলে যে সেটটা আমি পেলাম, যেটা দেখতে অনেকটা পেপার হোয়াইটের কাছাকাছি হলেও তার থেকে একটু ডাল, অর্থাৎ সেটা একদম এক্সট্রিম হোয়াইট নয়, সেই জায়গাটা ছেড়ে রেখে আমি তারপরে আস্তে আস্তে সেট যুক্ত করছি। আপনারা খেয়াল করলে বিষয়টি দেখতে পাবেন। তো দেখুন যে আমি এখানে প্রথমে একটা সেট দিয়ে নিয়েছি এবং সেইটাকে হাইলাইট অংশ হিসেবে ছেড়ে রেখে এরপরে আবার আস্তে আস্তে ডার্ক অংশ যুক্ত করছি। তো আমার ছবিতে পটের সাইডে একটা দুটো হাইলাইট অংশ রয়েছে, সেই জায়গাটা আমি প্রথমে যে সেটটা দিয়েছি সেইটা ছেড়ে রেখে আমি তারপর আবার ধীরে ধীরে যুক্ত করছি পেন্সিলের সেট। তো এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে পেপার হোয়াইটের থেকে আপনাদের হাইলাইট অংশের হোয়াইট অংশটা একটু ডাল থাকলেও সেটা যখন আপনারা সেই অংশটা ছেড়ে রেখে তার সাইডের অংশগুলোয় অর্থাৎ হাইলাইটের আশেপাশের অংশগুলোয় এক্সট্রা ডার্ক যুক্ত করতে করতে এগোবেন, তাহলে শেষ পর্যন্ত দেখে সেই জায়গাটা হাইলাইট অংশ খুব সুন্দরভাবেই বোঝা যাবে। সেটা যে আপনারা প্রথমে একটা হালকা সেট ব্যবহার করেছেন সেটা কিন্তু আর বোঝা যাবে না, তখন মনে হবে ওইটা একদম পেপার হোয়াইটের কাছাকাছি একটা হোয়াইট ছেড়ে রাখা হয়েছে। তো প্রথম দিকে আপনারা কোনো রকম হাইলাইট পেন্সিল বা হাইলাইট কোনো ইরেজারের সাহায্যে হাইলাইট করার চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে করার, কারণ এভাবে প্রথম দিকে যদি আপনারা আপনাদের ড্রয়িং টুল বা আর্ট মেটেরিয়ালগুলো ব্যবহার করা শিখে যান তাহলে আপনারা পরবর্তীতে আরও ভালো ভালো মেটেরিয়াল বা উপাদান বা সরঞ্জামের সাহায্যে আপনাদের ছবি আঁকার বিষয়টিকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন বা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তখন আর আপনাদেরকে মেটেরিয়ালের উপরে নির্ভরশীল হওয়ার দরকার হবে না। তখন মেটেরিয়ালগুলো আপনার হাতিয়ার হিসেবে আপনাকে আরও সুন্দরভাবে আপনার যে কাজ সেটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তখন কিন্তু সেটা আর আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে না বা সেটাই একমাত্র উপায় হয়ে দাঁড়াবে না যে সেটার সাহায্যেই আপনি হাইলাইট করতে পারবেন নচেত নয়। এমনটা যাতে না হয় সেজন্য প্রথম দিকে আমাদেরকে এরকমভাবে হাইলাইট অংশগুলো প্রথম থেকেই ছেড়ে রাখার চেষ্টা করতে হবে এবং ঠিক যেভাবে আমি আপনার সামনে দেখাচ্ছি আপনিও চেষ্টা করুন যে এভাবেই হাইলাইট অংশগুলোতেও প্রথমে ওভারঅল যে সেটটা দিয়ে রাখছেন সেইটাকেই ছেড়ে রাখার এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও সেট যুক্ত করতে করতে এগিয়ে যাওয়ার। কারণ যখন আপনি ওভারঅল একটা সেট দিয়ে নিচ্ছেন তারপরে আস্তে আস্তে যখন পরবর্তী অংশগুলো সেট যুক্ত করছেন তখন দেখবেন যে আপনার ছেড়ে রাখা বা হাইলাইট অংশগুলোকে বাঁচিয়ে রাখার একটা দক্ষতাও তৈরি হচ্ছে এবং সেটার ফলে আপনি বেশ সচেতনতার সঙ্গে আপনার যে আর্ট ওয়ার্ক বা আপনার যে কাজটি আপনি এই মুহূর্তে করছেন সেই কাজটির প্রতি আপনার যে সচেতন ভাব সেটাও কিন্তু আরও বেড়ে চলছে এবং আপনি আরও ধৈর্যশীল এবং আরও সুন্দরভাবে কোনো কিছু তৈরি করার প্রতি সৃষ্টিশীল হয়ে উঠছেন।
তো প্রত্যেকটি বিষয় হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সব অংশগুলোই আমাদেরকে এনজয় করতে করতে বা উপভোগ করতে করতে আমাদের কাজগুলো করতে করতে এগোতে হবে। কারণ শুধুমাত্র করার জন্য করলে দেখা যাবে আমরা এইগুলো কিন্তু অতটা ভালোভাবে করতে পারবো না। আর এই প্রথম দিকের যে বেসিক জিনিসগুলো রয়েছে যেগুলো শেখা অত্যন্ত জরুরি, তার মধ্যে একটি হচ্ছে এই সেম সেট বিষয়টি এবং এই হাইলাইট অংশগুলোকে প্রথম থেকে ছেড়ে রেখে করার বিষয়টি। যখন আপনি একবার হাইলাইট অংশগুলো হালকা শেড দিয়ে তারপরে ধীরে ধীরে ডার্ক শেড যুক্ত করে ছেড়ে রেখে করতে শিখে যাবেন, তখন পরবর্তীতে আপনি কোনো হাইলাইটের পেন্সিল ইউজ করলেও সেটাও কিন্তু দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবেন, বা সেটাও কিন্তু ব্যবহার করে আপনি আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন আপনার কাজটিকে। তখন কিন্তু শুধুমাত্র সেই জিনিসটার উপর আপনি নির্ভর থাকবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে দেখছেন আমি আর্ট লাইনের 10B পেন্সিল এর সাহায্যে আমার ছবিতে যে ডার্ক অংশগুলো আমার প্রয়োজন, যেটা আমার অপ্সরা এক্সট্রা ডার্ক নর্মাল পেন্সিলটার সাহায্যে করা সম্ভব হচ্ছে না, সেটার জন্য আমি এবারে 10B গ্রেডের একটা পেন্সিল যেটা আর্ট লাইনের, সেটার সাহায্যে আমি এবারে কিছু কিছু কাজ শুরু করছি এবং এইটা দিয়ে আমি আমার পুরো কাজটা শেষ করব। তো এই পেন্সিলটা 10B গ্রেডের, তো যথেষ্টই ডার্ক রয়েছে, কিন্তু যথেষ্ট ডার্ক হলেও আমি প্রথম দিকে যখন এটার ব্যবহার শুরু করছি আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু যথেষ্ট ডার্ক করছি না। এটা ব্যবহার করেও যতটা লাইটভাবে ব্যবহার করা যায় বা যতটা লাইটভাবে এটাকে আমার ছবিতে কাজে লাগানো যায় সেইভাবেই আমি করছি। অর্থাৎ যতটা লাইট ডার্ক আমার প্রয়োজন সেটা কিন্তু আমি এই 10B গ্রেডের পেন্সিলের সাহায্যেই করার চেষ্টা করছি। যেহেতু এটা অপ্সরা এক্সট্রা ডার্ক পেন্সিলের সাহায্যে করা সম্ভব হচ্ছিল না, সুতরাং আমি 10B গ্রেডের পেন্সিলটাকে এক্ষেত্রে ব্যবহার করছি। আপনারা অনেকেই প্রথম দিকে করার সময় বিভিন্ন গ্রেডের পেন্সিল নিয়ে বসেন কাজ করতে। তো আমি বলবো যে আপনারা যদি একটা 2B পেন্সিল এবং একটা 10B গ্রেডের আর্ট লাইনের পেন্সিল, অর্থাৎ আর্ট লাইনের 2B এবং 10B এর সাহায্যে আপনাদের কাজ করা শুরু করেন, তাহলে দেখবেন এই দুটোর সাহায্যে আপনাদের যে পেন্সিলের কন্ট্রোল বা ব্যালেন্সিংয়ের যে বিষয়টা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে করতে করতে। এবং এভাবে করলে আপনারা আর 2B 4B 6B 8B এরকম বিভিন্ন পেন্সিলের উপর নির্ভরশীল না হয়ে কিভাবে একটা 10B পেন্সিলকেই প্রয়োজনে 2Bর মতন ব্যবহার করা যায় এবং সেটাকেই প্রয়োজনে 4B, প্রয়োজনে 6B এবং প্রয়োজনে 8Bর মতন ব্যবহার করা যায় সেটাও কিন্তু শিখে যাবেন। তো চেষ্টা করবেন যত কম মেটেরিয়ালের সাহায্যে আমরা আমাদের যে কাজ সেটাকে করতে পারি এবং আমাদের যে প্র্যাকটিস বা অভ্যেস সেটাকে চালিয়ে যেতে পারি। কারণ শুধু যে দামি দামি মেটেরিয়াল বা বেশিরভাগ উপাদানের সাহায্যে বা সরঞ্জামের সাহায্যে যে আমাদের প্র্যাকটিস করতে হবে তার কোনো মানে নেই। সবসময় চেষ্টা করবেন যত কম সংখ্যক এবং যত প্রয়োজনীয় অথচ কম দামি জিনিসের সাহায্যে আমরা প্র্যাকটিস চালিয়ে যেতে পারবো, সেইটাই আমরা চেষ্টা করব। তো আমি এখানে বলবো এই ছবিগুলো করার ক্ষেত্রে, প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা যদি অপ্সরা নর্মাল পেন্সিল এবং আর্ট লাইনের একটা 2B এবং একটা 10B যদি সঙ্গে রাখেন তাহলে তাতেই আপনার কাজ চলে যাবে। কারণ আমিও এখানে এই পেন্সিলের সাহায্যেই আপনাকে করে দেখাচ্ছি। তো আমি যদি এটা না করে আপনাকে বলি সেটা তো সঠিক হবে না বা সেটা আপনার পক্ষে গ্রহণীয় হবে না কথাটি। তো সেই জন্য আমি এখানে করে দেখাচ্ছি এবং আমিও প্রতিনিয়ত এইভাবে করে থাকি, সেই জন্যই আজকে আমি আপনাকে এই বিষয়টি বলতে পারছি যে আপনি এরকমভাবেও আপনার অভ্যাস বা প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন। তো দেখুন আমি আমার সাবজেক্টের যে অংশটা রয়েছে পট বা পাত্র, তার ব্যাকগ্রাউন্ডে আমি যে প্রথমে একটা সেট দিয়ে রেখেছিলাম সেইটার তুলনায় আমার মনে হচ্ছে যে আমাকে এটার বাঁ সাইডের অংশে কিছুটা ডার্ক যুক্ত করতে হবে।
কারণ আমার রেফারেন্স অনুযায়ী আমার দেখে তাই মনে হচ্ছে যে বাঁ সাইডের অংশে আমাকে এখনও ডার্ক যুক্ত করা প্রয়োজন। তো সেজন্য আমি আমার 10B পেন্সিলের সাহায্যে সেখানে ধীরে ধীরে ডার্ক অংশ যুক্ত করছি। তো আমি প্রথমেই বলেছি যে যেখানে ডার্ক অংশ প্রয়োজন সেখানে কিন্তু আমি প্রথমেই হুট করে একদম ডার্কভাবে পেন্সিল চালিয়ে দেব না। আমি একদম ধাপে ধাপে লাইট টু ডার্ক এভাবে পেন্সিলটাকে চালানোর মধ্য দিয়ে এগোবো। এতে করে আমাদের যে পেপার, সেই পেপারের পেন্সিলের যে গ্রেড বা পেন্সিলের যে ডার্ক পোর্শন সেইগুলোকে নেওয়ার ক্ষমতাটাও ভালো থাকবে। কারণ আমরা যদি কোনো অংশে পেপারে খুব জোরে পেন্সিলটা চাপ দিয়ে দাগ টেনে ফেলি বা এরকম ডার্ক করে ফেলি, তাহলে দেখা যায় সেই জায়গাটা কিন্তু পেপারের সেই অংশটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেখানে কিন্তু আর কাজ করা সম্ভব হয় না বা কাজ করতে খুবই অসুবিধে হয়। তো যদি আমরা এরকম লেয়ার বাই লেয়ার কাজ করি, অর্থাৎ ধাপে ধাপে কাজ করি, লাইট টু ডার্কের দিকে কাজ করি, তাহলে দেখা যায় পেপারের উপর আমরা দীর্ঘক্ষণ কাজও করতে পারবো এবং পেপারটায় যতটা আমাদের ডার্ক করা প্রয়োজন বা যতটা ডার্ক সেই পেপারটা নিতে পারবে সেই ডার্ক পর্যন্ত আমরা সেই পেপারের উপর করতে পারবো। তবে আমাদেরকে সেটা ধাপে ধাপে এবং লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। আমরা কিন্তু একেবারে ডার্ক অংশগুলো করলে হবে না, তাহলে কিন্তু সাধারণ যে নর্মাল পেপারগুলো, A4 সাইজের পেপার, প্রিন্টের পেপারগুলো হয়ে থাকে, সেইগুলো কিন্তু অতটা ভালোভাবে আমাদের পেন্সিলের যে গ্রেড 10B 8B এর যে ডার্কনেসগুলো সেইগুলো কিন্তু নিতে পারবে না। তো আমরা চেষ্টা করব সেই ডার্কনেসটা আনার, তবে সেটা ধাপে ধাপে এবং হালকা হাতে। আমরা একদম চেপে কখনোই পেন্সিলটাকে ব্যবহার করব না। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো দেখুন, এবারে ব্যাকগ্রাউন্ডের বাঁ দিকের অংশে আমি কিছুটা ডার্ক অ্যাড করে দিলাম, কিন্তু আমার ডান দিকের অংশে কিন্তু ততটা ডার্ক নেই, কিন্তু তবুও মনে হচ্ছে যে আরও কিছু ডার্ক প্রয়োজন, যেটা আমি প্রথমে দিয়ে রেখেছি। তো আমি দিয়ে রেখেছি ওভারঅল একটা লাইট অংশ বা লাইট পোর্শনের ভিত্তিতে প্রথম সেটটা দিয়ে রেখেছিলাম। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে প্রথমে আমরা কিন্তু হাইলাইট বা লাইট পোর্শনে যে সেটটা রয়েছে সেইটার অনুযায়ী একটা সেট দিয়ে রাখবো এবং তারপর আমরা প্রয়োজন অনুযায়ী ডার্ক যুক্ত করতে করতে এগোবো। এতে করে আমাদের ছবিটা দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে কোনটাই আরও ডার্ক প্রয়োজন এবং কোনটাই আমাদের লাইট ছেড়ে রাখা প্রয়োজন। তাতে করে আমাদের ছবির মধ্যে যে ভলিউম, অর্থাৎ 2D ড্রয়িং থেকে 3D যে একটা ফিল নিয়ে আসার বিষয়, অর্থাৎ 2Dটাকে 3D ভাবে ফুটিয়ে তোলার যে বিষয়, সেইটা কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে আমরা করতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ডে আরও কিছুটা ডার্ক যুক্ত করে দিচ্ছি এবং যতটা মেশানো সম্ভব আমি করছি, কোনো রকম ব্লেন্ডিং টুল বা ব্লেন্ডিংয়ের সরঞ্জাম না ব্যবহার করে। আপনিও চেষ্টা করবেন প্রথম দিকে এরকমভাবে কোনো রকম ব্লেন্ডিং টুল না ব্যবহার করে শুধুমাত্র পেন্সিলের সাহায্যে যতটা পারা যায় পেন্সিলের যে ডার্ক অংশগুলো বা পেন্সিলের যে সেট সেটাকে মিশিয়ে করতে। তো দেখুন যে আমি হাইলাইট অংশগুলোর পাশে কিন্তু কাজ করছি, কিন্তু হাইলাইট অংশগুলোকে যতটা সম্ভব ছেড়ে রেখেই আমি আমার কাজ করছি। আমার যে রেফারেন্স, সেখানে যে যে অংশগুলো হাইলাইট ছাড়া রয়েছে সেই জায়গাগুলোকে আমি বাঁচিয়ে রেখেই আমার পরবর্তী সেটগুলো করতে করতে এগোচ্ছি। এভাবে করতে করতে আমার কিন্তু 2D ড্রয়িংটা ধীরে ধীরে 3D রূপ পাচ্ছে। আশা করছি আপনি খেয়াল করতে পারছেন যে এখানে আমি শুরু করেছিলাম একটা 2D ড্রয়িং দিয়ে এবং সেটাতে আমি ধীরে ধীরে পেন্সিল সেট বা পেন্সিল ভ্যালু যুক্ত করে আমি সেখানে একটা 3D যে ভলিউম বা 3D যে একটা ফিল সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি। কোন জায়গাটা রাউন্ড রয়েছে, কোন জায়গাটা উঁচু রয়েছে, কোন জায়গাটা একটু সাইডে রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের রেফারেন্সে যে জায়গায় ডার্ক রয়েছে, যে জায়গায় লাইট, যে জায়গায় হাইলাইট, যে জায়গায় মিডিল টোন বা মিডিল ভ্যালু,
অর্থাৎ ভ্যালু বা টোনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সঠিকভাবে অবজার্ভ করে বা দেখে তারপরে সেগুলোকে আমাদের ড্রয়িংয়ে অর্থাৎ 2D ড্রয়িংয়ে করতে হচ্ছে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমার রেফারেন্সের ছবির সঙ্গে আমি আমার যে 2D ড্রয়িংটাকে 3D ভাবে করার চেষ্টা করছি সেখানে আমি শুধুমাত্র পট অংশটাকে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু পটের নিচে যে কাপ এবং প্লেট এবং যে ফল অংশটা রয়েছে লেবু, সেই অংশটা কিন্তু এখনও 2D ড্রয়িং হিসেবেই রয়েছে। সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে সেটা কোন অংশটা রাউন্ড রয়েছে কোনটা ফ্ল্যাট রয়েছে। এই বিষয়গুলো এগুলো বোঝানোর জন্য আমাদেরকে সেটাই ভ্যালু বা সেট যুক্ত করতে হবে এবং হাইলাইট হাই ডার্ক এই অংশগুলো যখন আমরা অ্যাড করব তখন ওই 2D ড্রয়িংটা কিন্তু পরবর্তীতে 3D আকার পাবে। তো আমি এই ভিডিওর পরবর্তী পার্ট বা পরবর্তী অংশে ওইগুলোতেও সেট দেওয়া দেখাবো আপনার সামনে। তো আপাতত ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার দরুন আমি আজকে শুধুমাত্র এই পট অংশটা, অরেঞ্জ কালারের যে পট অংশটা আমার রেফারেন্সে রয়েছে সেই পট অংশটাতেই আমি করে দেখানোর চেষ্টা করছি। তো আপনি যদি এই বিষয়টি ভালো করে দেখেন তাহলে বুঝতেই পারবেন যে আমি পরবর্তীতেও কীরকমভাবে পেন্সিল সেট বা পেন্সিল ভ্যালু যুক্ত করতে চলেছি, কারণ বিষয়টি একই। কারণ একটি অংশ আমি যেরকমভাবে করে দেখালাম পরবর্তী অংশগুলোও ঠিক একই রকমভাবে করতে হবে। তো পেন্সিল সেট বা পেন্সিল ভ্যালু যুক্ত করার সময় আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড এবং ল্যান্ড অংশে বা মেঝে অংশে প্রথমে একটা সেট দিয়ে নিয়েছি, সুতরাং সেখানে আমাদের হাতটা যাতে না পড়ে এবং আমাদের সেট দেওয়া অংশটা যাতে নষ্ট না হয়ে যায় বা খারাপ না হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করব একটা ফ্রেশ পেপার নিয়ে আমাদের হাতের তলায় রেখে আমাদের ডিটেলসের কাজগুলো করার। কারণ আমি যদি এই পটের ডিটেলস অংশগুলো করতে গিয়ে আমি যদি তলায় কিছু না রাখি আমার হাতের তলায় এবং আমার হাতটা যদি প্রতিনিয়ত আমার ওই পেন্সিল সেট দেওয়া অংশটায় বারবার ঘষা লেগে সেই জায়গার যে ডার্ক অংশগুলো সেগুলো এলোমেলোভাবে ছড়িয়ে যায় পেপারে, তাহলে সেটা দেখতে যেরকম খারাপ লাগে সেরকম আমার ছবিটাই অপ্রয়োজনীয় বিভিন্ন দাগ তৈরি হয়ে যায়। তো সেজন্য আমি বলবো তলায় একটা ফ্রেশ পেপার রেখে দিতে, যেটার সাহায্যে সেই অংশগুলো ঢাকা রেখে আমরা আমাদের ডিটেলসের কাজগুলো করতে পারবো, যেভাবে আমি এখানে আপনাকে করে দেখাচ্ছি ঠিক সেই রকম। তো এইভাবে আমি প্রথমে অপসরা নর্মাল একটি এক্সট্রা ডার্ক রাইটিং যে পেন্সিলগুলো হয়ে থাকে সেই পেন্সিলের সাহায্যে অনেকটা কাজ করে নেওয়ার পর একদম ডার্ক অংশগুলো করার জন্য আর্ট লাইনে 10B পেন্সিল ব্যবহার করলাম। আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাকছে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আঁকা করতে থাকুন এবং আঁকা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে থাকুন।